বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের সম্পদ। বিসিএস এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ টপিক। এই অধ্যায়ের মধ্যে আমরা এই অধ্যায়কে এখানে সায়েন্স আওয়ার বই অনুযায়ী 4টা ভাগে ভাগ আছে। একটা হচ্ছে মাটি কি, মাটির পিএইচ বা মাটির শ্রেণী বিভাগ আর কি, এটা নিয়ে। দ্বিতীয় একটা টপিক আছে, সেটা হচ্ছে মাটি দূষণের কারণ, মাটি দূষণের কারণ। তৃতীয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম, অর্থাৎ বাংলাদেশে সম্পদ কিরকম আছে আর কি, খনিজ সম্পদ। এবং চতুর্থ হচ্ছে আমাদের সম্পদের সীমাবদ্ধতা এবং বন পালন বিদ্যা। তো একটা একটা করে টপিক অনুযায়ী আমি একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আসি টপিক 1। টপিক 1 হচ্ছে মাটি কি, মাটির প্রয়োজনীয়তা লিখুন। এরকম একটা কোশ্চেন। আচ্ছা, একটু বলে রাখি যে বিসিএস এ এখান থেকে একটা কোশ্চেন এসেছে 36তম বিসিএস এ। 36তম বিসিএস এ এসেছে। 36তম বিসিএস এ কি এসেছিল, যে ফসলের উৎপাদনে মৃত্তিকার পিএইচ এবং পিএফ এর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। পিএইচ ও পিএফ এর এর গুরুত্ব কি বা ভূমিকা কি ফসল উৎপাদনে, এটা আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, এর বাইরে এই টপিক 1 থেকে আর কোনো কোশ্চেন আসেনি। তো এক এক করে শুরু করি এখানে মেন প্রশ্নগুলো আর কি। মাটি কি? মাটি যদি আসে, যে মাটি কি, মাটি হচ্ছে কি জৈব জৈব ও অজৈব জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। মাটি মূলত হচ্ছে কি জৈব এবং অজৈব পদার্থ। বিভিন্ন জৈব পদার্থ আছে মাটিতে, বিভিন্ন অজৈব পদার্থ আছে। তো এগুলোর মিশ্রণই হচ্ছে আসলে মাটি। এবার আসি যে মাটির প্রয়োজনীয়তা কি। মাটির প্রয়োজনীয়তা তো এটা বলে শেষ করা যাবে না। গাছপালা জন্মায় মাটিতে, মাটিতে আসলে বিভিন্ন অণুজীব বেঁচে থাকে। মাটি আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, তো মাটি না থাকলে তো ফসল উৎপাদন হবে না, সেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তারপরে মাটিতে আমাদের ঘর বাড়ি ঘর সবকিছু করি তো মাটিতে, তার মানে মাটির গুরুত্ব শেষ নাই। তারপরে মাটিতে খনিজ উপাদান থাকে, এবং মাটির নিচে যে আমাদের জ্বালানি থাকে আর কি, প্রাকৃতিক গ্যাস বলি, তেল বলি, আমাদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি তৈরির জন্য যে লোহা লাগে, এটাও তো মাটি থেকেই আসে। তার মানে মাটি আসলে আমাদের জীবনের গুরুত্বের কোনো শেষ নেই, এটা প্রচুর গুরুত্বপূর্ণ। এবার যেটা আসে যে মাটির গঠন, মাটির গঠনে কিন্তু এই যে জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থগুলো চলে আসবে। মাটিতে যেটা বললাম যে জৈব এবং অজৈব যে রাসায়নিক পদার্থ গঠিত, এই মাটিতে বিদ্যমান যে পদার্থগুলো আছে এগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। মাটিতে বিদ্যমান পদার্থকে 4 ভাগে ভাগ করা যায়। ভাগ করা যায় কি, মাটিতে বিদ্যমান কি কি পদার্থ, বিদ্যমান পদার্থগুলো, পদার্থ বিদ্যমান পদার্থের মধ্যে 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগ কি কি? একটা হচ্ছে একটা খনিজ পদার্থ খনিজ পদার্থ এরপরে আছে হচ্ছে জৈব পদার্থ জৈব পদার্থ তারপরে আছে হচ্ছে বায়বীয় পদার্থ বায়বীয় সরি বায়বীয় পদার্থ। আর আরেকটা আছে হচ্ছে পানি পানি তো এই 4টা পদার্থই মোটামুটি মাটিতে বিদ্যমান থাকে। এবার আসি মাটিতে বিদ্যমান যে খনিজ পদার্থ, যেটাকে আমরা অজৈব পদার্থ বলে থাকি। এই খনিজ পদার্থ কিন্তু আসলে আলটিমেটলি অজৈব পদার্থ। এই অজৈব পদার্থগুলো কি কি এটা একটু মনে রাখবেন। বলতে কি, এটা আসলে সবার জানাই আসলে জিনিসগুলো, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আয়রন যেটাকে লোহা বলি, আয়রন, তারপরে সিলিকন তো প্রচুর পরিমাণে মাটিতে থাকে। সিলিকন, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, কোবাল্ট, বোরন, আয়োডিন, ফ্লোরিন, এছাড়া অনেক পদার্থ আছে। তো এরকম তো এছাড়া আছে কোনো কার্বন মাটির মধ্যে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধাতুর লবণ, ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো বিভিন্ন কিছু আছে, ঠিক আছে। তো মাটিতে এরকম খনিজ পদার্থ বা অজৈব পদার্থ অনেক আছে। এবার আসি মাটিতে যে জৈব পদার্থগুলো আছে। জৈব পদার্থ আরেক নাম কিন্তু হিউমাস বা জৈব পদার্থ। মাটিতে হিউমাস বা জৈব পদার্থ গুলো আসলে কি, এই যে মাটিতে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগ দ্বারা গঠিত
বিশেষ জটিল পদার্থগুলো, এগুলো দেখতে অনেকটা কালচে রঙের। এই হিউমাস তৈরি হয় মূলত মৃত গাছপালা আর প্রাণীর দেহ অবশ দিয়ে। এই যে হিউমাস তৈরি হয় মৃত গাছপালা এবং যেমন বিভিন্ন, যদি আমরা বলি তেল পাওয়া যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হিউমাসের একটা অংশ আর কি। আমরা তো জানি যে তেল গ্যাস কিভাবে ফর্ম করে, দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা, অনেক চাপে থাকে এবং তাপে থাকে গাছপালা বা লাইফের যে পার্টিকেল গুলো আছে, হার্ড পার্টিকেল গুলো, এগুলা পরবর্তীতে তেল এবং গ্যাসে কনভার্ট হয়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আসলে জৈব পদার্থ। এবার আসি যে মাটিতে বিদ্যমান পানির ভূমিকা সম্পর্কে লিখুন, এটা একটা প্রশ্ন আসছে। মাটিতে বিদ্যমান পানির ভূমিকা তো আসলে অনেক, ভূগর্ভস্থ পানিগুলো তো আমরা খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি, কৃষিকাজের জন্য ব্যবহার করি, মানে আমাদের ব্যবহার্য যে মানে পানির ভূমিকা আসলে শেষ নাই। সব ক্ষেত্রে গাছ বেঁচে থাকে পানি, মাটির নিচে পানি দিয়ে। তার মানে এখানে অনেক ব্যাখ্যা দেওয়া যায় এগুলা। এবার একটা আসি যে মাটির বায়বীয়ন কি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে মাটির বায়বীয়ন, মাটির বায়বীয়ন জিনিসটা কি, বা এটাকে আমরা বলি সয়েল এরেশন। আচ্ছা, এটা হচ্ছে কি, মাটিতে থাকা যে গ্যাস আছে না, মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা যে গ্যাস আছে, এর সবসময় বিনিময় হতে থাকে। মাটিতে মাটিতে গ্যাস, মাটির আসলে পার্টিকেল গুলো যে আমরা দেখি, যে পার্টিকেলের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, যে ভয়েড স্পেস থাকে এরকম। তো এই ভয়েড স্পেসে থাকে গ্যাস। মাটিতে নাইট্রোজেন আছে, মাটিতে অক্সিজেনও আছে। হ্যাঁ, তো এই গ্যাসগুলো যে থাকে, মাটিতে মিথেন গ্যাসও আছে। তো এই গ্যাসগুলো যে থাকে, এই গ্যাসগুলো আসলে সবসময় কি আদান প্রদান হয় কার সাথে, প্রকৃতির বায়ুমণ্ডলের সাথে। এই গ্যাসগুলো সবসময় বিনিময় হতে থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায়, আর মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে আসে। এই যে মাটির সাথে বায়ুর যে গ্যাস বিনিময়, এই গ্যাস বিনিময়টাকে আমরা বলি হচ্ছে মাটির বায়বীয়ন। এটাকে বলি মাটির বায়বীয়ন। এবার আসি যে মাটির দিকবলয় বা মাটির হরাইজন কি। মাটির মাটির দিকবলয় বা হরাইজন, হরাইজন জিনিসটা কি, বা মাটির দিকবলয় জিনিসটা কি। হ্যাঁ, তো ভূপৃষ্ঠের উপর থেকে নিচের দিকে মাটির উপাদান একই রকম বৈশিষ্ট্যের কিন্তু হয় না। প্রতিটা উপাদানের বৈশিষ্ট্য কিন্তু কি আস্তে আস্তে চেঞ্জ হয়। মাটির উপাদানের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে 4টা আনুভূমিক স্তরে ভাগ করা যায়। প্রতিটি স্তরকে বলা হয় হরাইজন। যেমন আমি বলি, একটা মাটির সেকশন আমরা নিলাম, ধরি, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এই মনে করেন এখানে গাছপালা আছে, এখানে গাছপালা আছে, এটা গাছপালা আছে, এখানে ঘরবাড়ি আছে, মানুষের ঘরবাড়ি আছে এখানে। আচ্ছা, এখন এই প্রথম যে সয়েলটা থাকে, এই সয়েলটা একটু লুজেন হয়, মানে একটু সয়েলটা আমরা দেখেন না, আমরা হাত দিয়ে সয়েলটাকে ছড়াতে পারি। হ্যাঁ, এটা একটু লুজেন, অত বেশি শক্ত না। এরপরে একটা সয়েলের লেয়ার আসে, যেটা কিনা কি কন্টিনিউয়াস প্রেসারের কারণে একটু শক্ত। তারপরে একটা লেয়ার আসে, এটা পাথরের মতো লেয়ার। তারপরে আরো লেয়ার আসে, সেগুলো আরো শক্ত। এরপরে গলিত গলিত অংশ আসে, ঠিক আছে, এটা এই পর্যন্ত থাকে ক্রেস্ট, আর্থ ক্রেস্ট বলি এটাকে। হ্যাঁ, তো এরপরে গলিত অংশ চলে আসে। তো যাই হোক, এখন এই যে লেয়ার গুলো আসলে কি হয়, প্রতি মুহূর্তে চাপের কারণে মেইনলি এই লেয়ার গুলোর একটা হার্ডনেস এর পরিবর্তন আসে। লেয়ারে আবার কি কি উপাদান আছে সেটারও একটা পরিবর্তন আসে আর কি। তো এই যে স্তরগুলোকে ভাগ করা, এই স্তরগুলোকে বলা হয় দিকবলয় বা হরাইজন। এই হরাইজন এ বা টপ সয়েল, এটাকে যেমন টপ সয়েল বললাম, টপ সয়েল, যেকোনো এক্সকাভেশনের ক্ষেত্রে এটাকে টপ সয়েল বলা হয়। হ্যাঁ, টপ সয়েল এই স্তরে উদ্ভিদ জন্মায়, এই স্তরে এই উদ্ভিদগুলো জন্মায় এই স্তরে, বা এই স্তরে আহ আপনার মনে করেন প্রাণীর পচন ঘটে এই স্তরে, ঠিক আছে। হিউমাসের উপস্থিতি অনেক বেশি থাকে, কেন এই স্তরের সাথে তো আমাদের সংযোগ বেশি মাটির, মনে করেন সেই স্তরগুলোতে হিউমাসের এই জন্য প্রচুর পরিমাণে পাওয়া যায় হিউমাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা স্তর আসে, দ্বিতীয় স্তর। এই স্তরকে সাবসয়েল বলা হয়, হরাইজন বি। এখানে জৈব পদার্থ ও হিউমাস সামান্য পরিমাণে থাকে। উপরের স্তর থেকে আসা খনিজ এই স্তরে জমা হয়। এই এই যে এর পরে ধরেন এটা হলো সাবসয়েল। তো এখন এই যে এখানে যে ধরেন এখানে অনেক পশু পাখি প্রাণী
মৃত অংশ বা অনেক গাছপালা জমা হয়েছিল টপ সোয়েলে। আস্তে আস্তে কি আবার বালি এসে পড়ে, মাটি এসে পড়ে, কেন আমরা জানি কি সবসময় পলি জমা হতে থাকে। তো টপ সোয়েলের লেয়ার কিন্তু আরো উঁচু উপরে হয়ে যায়, আর এই টপ সোয়েলটা নিচে চলে আসে। এই নিচে চলে আসলো তার মানে কি এটা খনিজ সমৃদ্ধ হয়ে আসলো। তার মানে দ্বিতীয় স্তরটা কি আসলে টপ সোয়েল থেকে পাওয়া খনিজগুলো এখানে জমা থাকে। দেন তৃতীয় স্তরে হরিজন সিতে এখানে তুলনামূলক নরম শিলা থাকে, এবং এই শিলা আস্তে আস্তে নরম মাটিতে পরিণত হয়, এবং হরাইজন ডি কঠিন শিলা থাকে আর কি। তো এই হচ্ছে বিষয়গুলো, পাথর থাকে সেখানে আর কি। আর মাটির প্রকারভেদ সম্পর্কে যদি বলা হয়, মাটির প্রকারভেদ আসলে মাটির প্রকারভেদ আমরা জানি মাটি চার প্রকারের পাওয়া যায়। মাটি প্রধানত চার প্রকারের পাওয়া যায়। চার প্রকার। প্রকার কি কি? এক নাম্বার হচ্ছে বালু মাটি। এক নাম্বার বালু মাটি। দুই নাম্বার পলি মাটি। পলি মাটি। তিন নাম্বার কাদা মাটি। কাদা মাটি। আর চার নাম্বার আছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি। দোআঁশ মাটি। আর বালু মাটিটা কি? বালু মাটিতে যে আমরা জানি কি বিদ্যমান মাটির যে কণিকাগুলো থাকে এগুলোর আকার বড় থাকে, এদের কোনো আঠালো ভাব নেই, এগুলো ঝরঝরা থাকে আর কি বালু মাটিগুলো। এর ফলে শুষ্ক অবস্থায় এরা ঝরঝরা হয় আর কি। এদের কণাগুলো বড় হওয়ায় এদের মাঝখানে ফাঁকা জায়গা বেশি থাকে। এই ফাঁকা জায়গায় বেশি পরিমাণে বাতাস থাকে। আর বালু মাটি সহজেই পানি শোষণ করে, তবে তা ধরে রাখতে পারে না। তাহলে বালু মাটি সম্পর্কে আমরা যদি আসে, পানি ধারণ করতে পারে না, পানি শোষণ করতে পারে। শোষণ, পানি শোষণ অনেক বেশি করে, পানি ধারণ, পানি ধারণ করতে পারে না অত বেশি, পানি চলে যায় এটা পাস করে। তারপরে কণাগুলো বড়, কণাগুলো বৃহৎ, বড়। হুম, ঝরঝরে যেটা, এটা ঝড় ঝরে। আচ্ছা, এছাড়াও বালু মাটির মধ্যে অনেক বাতাস থাকে। বাতাস থাকে। এখন বাতাসের বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন, এটা আমি একটা সেকশন নিলাম, মাটির সেকশন। এগুলো মনে করি মাটির অণুগুলো, এক একটা যে মাটির কণাগুলো থাকে না, বালি কণা বা যে কণাগুলো এগুলো থাকে, ঠিক আছে? তো এই যে এরকম দেখতে, এরকম করে কণাগুলো থাকে। হুম, এখন এই কণাগুলো যে থাকতেছে, এই যে এই মাঝখানে দেখেন এই পোর্শনটা কিন্তু ফাঁকা, এই পোর্শনটা কিন্তু ফাঁকা। এগুলাতে আসলে মেইনলি বাতাস, পানি এগুলো থাকে। যদি এই কণাগুলোর সংযুক্ত খুব শক্ত হয়, যেটা কিনা কি আমরা কাদা মাটিতে দেখবো বা পলি মাটিতে, তখন পানি ধারণ করতে পারে। আর যদি বালু মাটির মতো নরম হয় তখন সেটা ধারণ করতে পারে না, বাতাস চলাচল করে। তো এটা হচ্ছে আসলে কি বালু মাটির গঠন সম্পর্কে বললাম। এবার আসি পলি মাটি। পলি মাটির, আচ্ছা বালু মাটির আর বালু মাটির যেটা, এটা আরেকটা বিষয় আছে যে এখানে এটা তো এটা বৈশিষ্ট্যগুলো বললাম। তো এখানে জৈব উপাদান কিন্তু সামান্য পরিমাণ থাকে। এই কারণে এতে ফসল উৎপাদন তেমন একটা ভালো হয় না। হুম, এখানে ফসল উৎপাদন তেমন একটা ভালো হয় না। ফসল কখন উৎপাদন ভালো হবে? যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কেন এরা তো পানি ধারণ করতে পারে না। তাহলে কন্টিনিউয়াস বৃষ্টি লাগবে। তাই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে আবার বালু মাটিতে ফসল ফলানো সম্ভব হতে পারে। ঠিক আছে? যে কারণ সেখানে জলাবদ্ধতা তখন আর সৃষ্টি হবে না। এবং সেটাও চাষের জন্য তখন উপযোগী হবে। আচ্ছা, এবং সেই মাটিতে গাছের শিকড়ও পচবে না, যেহেতু জলাবদ্ধতা হবে না আরকি। আচ্ছা, এবার আসি পলি মাটি। পলি মাটির কণাগুলো খুব ছোট হয়। পলি মাটির কণাগুলো কি খুব ছোট হয়। এদের কণাগুলো মসৃণ, কণাগুলো ছোট, কণা ছোট, মসৃণ, মসৃণ। আর পরস্পরের সাথে যুক্ত থাকার একটা বৈশিষ্ট্য আছে। আমি বললাম না যে এগুলা সংযুক্ত থাকে না অত বেশি, কিন্তু কণা পলিমাটির ক্ষেত্রে এগুলো সংযুক্ত থাকে। এদের মাঝখানে ফাঁকা খুব কম থাকে, এবং পলিমাটির জৈব উপাদানের পর্যাপ্ত পরিমাণ থাকে। এখন এখানে জৈব উপাদান পর্যাপ্ত পরিমাণ থাকার একটা কারণ কি, এই মাটিটা কিন্তু হঠাৎ করে আসে না। এটা কিন্তু এই মনে করেন হিমালয় পর্বত থেকে যে পানির স্রোতটা আসে, ও কিন্তু যখন ওর যাত্রাপথে অনেক পরিমাণে লাইফ পার্টিকেল, অনেক পরিমাণে মনে করেন জৈব পদার্থ ওর সাথে করে নিয়ে আসে। এই জন্য ও যেখানে জমা হয় সেখানে অনেক পরিমাণ জৈব পদার্থ জমা হয়। এই জন্য পলিমাটি কিন্তু উর্বর। ঠিক আছে? তো এই পলিমাটি গুলো তাহলে অনেক পরিমাণ জৈব পদার্থ থাকে। তাছাড়া পানি ধরে রাখার ক্ষমতাও বেশি, ফলে এটি সহজে শুকায় না এবং ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। ফসল উৎপাদনের জন্য উপযুক্ত।
পলিমাটির কণাগুলো সূক্ষ্ম হওয়ায় এরা পানিতে অনেক সময় ধরে ভাসমান থাকে এবং থিতিয়ে পড়তে বেশি সময় লাগে। এই পানিতে ভাসমান থাকে বলতে কি, নদীর পানিতে তো পলিমাটিগুলো হয়ে আসে, তো অনেক সূক্ষ্ম কণা হলে মানে এই নদীর পানি, এটা সেডিমেন্টেশন বলে, তো এটা জমা হওয়ার একটা প্রসেস আছে। এই নদী ফ্লো হয়ে আসতেছে, তো নদীর সবার গোড়ার দিকে এখানে কোর্স গ্রেন যেগুলা থাকে, একটু মোটা কণাগুলো, সেগুলা জমা হয় এই পাশে। যেগুলা হালকা পাতলা কণা, সেগুলা সামনের দিকে গিয়ে আস্তে আস্তে পানি যেখানে স্রোত কমে যায়, পানি যেখানে শান্ত হয়ে যায়, সেখানে জমা হয় আর কি। আচ্ছা, এবার আসি কাদামাটি। কাদামাটিটা কাদামাটি, এদের কণাগুলো সূক্ষ্ম। পলিমাটির কণাগুলো যেমন সূক্ষ্ম, কাদামাটির কণাগুলো কি সূক্ষ্ম এবং আঠালো ধরনের। এদের মাঝখানে ফাঁকা স্থান খুবই কম। এই যে বারবার ফাঁকা স্থানের কথা বলা হচ্ছে, এটা ইংলিশে টার্ম ইউজ করে যে ভয়েড স্পেস, পেট্রোলিয়ামে ভয়েড স্পেস বলে। তো এই ভয়েড স্পেস দেখলাম যে বালু মাটিতে বেশি আছে, পলিমাটিতে মিডিয়াম, কাদামাটিতে কিন্তু অনেক কম। হ্যাঁ, কাদামাটিতে এই ভয়েড স্পেসটা অনেক কম। তো এই ফাঁকা জায়গাটা অনেক কম এবং পানি ধরে রাখার ক্ষমতাটা বেশি, যদিও পানির প্রবেশের ক্ষমতা একটু কম আর কি এখানে। তো কাদামাটি সহজে পানি নিষ্কাশিত হয় না, মানে পানি একবার ঢুকলে পানি নিষ্কাশিত হয় না। এই জন্য বৃষ্টিপাত হলে বা জলাবদ্ধতা যখন হয়, তখন কিন্তু এটা ফসলের মূলে পচন ধরায়। ফসলের মূলে পচন ধরে, মূলে পচন ধরে, পচন ধরে। এর কারণ কি? এর কারণ পানি জমে থাকে, তো ফসলের গোড়া তো বেশি দিন পানি জমে থাকলে গোড়া পচে যায়, শিকড় পচে যায়। ঠিক আছে। কাদা মাটিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় জৈব উপাদান কম থাকে, ফলে চাষের জন্য জৈব সার প্রয়োগ করতে হয়। কাদা মাটি যেখানে আছে, সেখানে চাষের জন্য বাজারে জৈব সার কিনতে পাওয়া যায়। বিভিন্ন ফার্মের জৈব সার আছে, তো সেই জৈব সার বেশি ইউজ করতে হয়। কেন? কাদা মাটিতে জৈব সারের পরিমাণ কম থাকে। আচ্ছা, এই মাটি দিয়ে তাহলে মেইন কাজটা কি হয়? অনেক সময় কামার কুমোর তো নাম শুনেছি আমরা, কুমোররা কিন্তু মাটির তৈরি জিনিসপত্র বানায়। মাটির তৈরি থালা বাসন, হ্যাঁ, মাটির তৈরি, মাটিতে এই যে ঘরের মেঝে তো অনেকে মাটির হয়। তো এই কাজগুলো, বা চুলা বানানো, মাটির চুলা, তো এগুলোর জন্য দোআঁশ মাটি আবার পারফেক্ট। ঠিক আছে, সরি, কাদামাটি পারফেক্ট। এবার আসি দোআঁশ মাটিতে। দোআঁশ মাটি এখানে বালু এবং কাদামাটির সমন্বয়ে তৈরি। এটা বালু প্লাস কাদামাটি, প্লাস কাদা মাটি, তার মানে বালু আর কাদামাটি একসাথে মিক্স করে। তার মানে এখানে ভয়েড স্পেস থাকবে, এখানে জৈব উপাদানও থাকবে। তার মানে এখানে পলি পলির পরিমাণ, পলি পলির পরিমাণও থাকে। হ্যাঁ, তো সবকিছু মিলে দেখা যায় এর পানি ধারণ ক্ষমতাও ভালো, এর পানি শোষণ ক্ষমতাও ভালো, এর মধ্যে পানি নিষ্কাশন ক্ষমতাও ভালো। প্রায় সবকিছু মিলে পারফেক্ট। তো এখানে দেখা যায় জলাবদ্ধতা অত বেশি সৃষ্টি হয় না। আবার পানি ধারণ ক্ষমতা হলে ফসলের পানি যখন দরকার হয়, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানিও পায়। আবার গোড়াও পচে যায় না, কেননা পানি নিষ্কাশন ব্যবস্থা মোটামুটি ভালো আছে। তো চাষের জন্য খুবই উপযুক্ত হচ্ছে এই দোআঁশ মাটি। আচ্ছা, উপরে যে উল্লেখিত এই চারটা মাটির কথা বললাম আমরা, এই চারটা মাটি ছাড়াও আরো দুই প্রকারের মাটি পাওয়া যায়। এরা হলো পিটি সয়েল, আর একটা হচ্ছে খড়ি মাটি। পিটি মাটি এবং খড়ি মাটি। আচ্ছা, যাই হোক, পিটি মাটি এবং খড়ি মাটি জিনিসটা কি? আমরা বালু মাটি, পলি মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, এই চার প্রকার মাটি ছাড়াও যে যে পিটি মাটি বা আরেকটা কি বললাম আমরা, খড়ি মাটির কথা বললাম। একটা মিনিট। পিটি মাটি, পিটি মাটি, ইংরেজিটা লিখলে বুঝে যাবেন যে এটা কি মাটি আসলে। PEATY, পিটি সয়েল। আর আরেকটা হচ্ছে খড়ি মাটি, খড়ি মাটি, এটা হচ্ছে খড়ি মাটি। তো পিটি মাটিটা কি? পিটি মাটি মূলত জৈব পদার্থ থেকে আসে। আচ্ছা, একটা জিনিস বলি, যে পিট, আমাদের যে কয়লা আছে না, সেই কয়লা কয়লা কিন্তু সবার প্রথম অবস্থায় পিট থাকে। পিট কখন? যখন এই গাছপালাগুলো মানে মাত্র জমা হয়েছে, সদ্য জমা হয়েছে এবং পচতে শুরু করেছে, সেই অবস্থাটাকে পিট বলে। এরপরে পিটের পরে কয়লা আরো অনেকদিন থাকতে থাকতে সেগুলো আস্তে আস্তে বিভিন্ন বিটুমিনাস, সাব বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, বিভিন্ন কয়লাতে কনভার্ট হয় আর কি। তো প্রথম অবস্থার কিন্তু পিট। তো এই পিট মানে তাহলে বুঝতে পারতেছি আমরা অনেক পরিমাণ জৈব থাকবে। ঠিক আছে, মূলত জৈব পদার্থ থেকে, এবং আর সে কারণে এতে সবসময় জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত বেশি। সাধারণত ডোবা, নালা, এই সকল এর নিচে যে একটা নরম থকথকে মাটি পাওয়া যায়, সেই মাটিটাকে আসলে বলে পিটি মাটি। এই মাটিতে আসলে এই ধরনের পচার উপাদান বেশি, তো এটা পুষ্টিকর একটু কম, মাটি ফসলের জন্য পুষ্টিকর কম, যে কারণে এটা ফসলের জন্য অত বেশি উপযোগী নয়। তাহলে এতে জৈব
পদার্থের পরিমাণ পরিমাণ অত্যন্ত বেশি। এটা ফসলের উপযোগী নয়। আর খড়ি মাটিটাকে, এই মাটিটা ক্ষারীয় হয়, ক্ষারীয় এই মাটিটা ক্ষারীয় হয়, এতে অনেক পাথর থাকে, সাধারণত দ্রুত শুকিয়ে যায়, যে কারণে ফসল উৎপাদনের জন্য এটা উপযোগী নয় গ্রীষ্মকালে আর কি। কিন্তু বর্ষাকালে আবার এটা উপযোগী। খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন এবং ম্যাগনেসিয়াম সরবরাহের একটু ঘাটতি থাকে আর কি। এবার আসি ফসলের জন্য পিএইচ এবং পিএফ এর গুরুত্ব, যেটা বিসিএস এ এসেছে। আচ্ছা, তো পিএইচটা হলো, এটাকে বলে পটেনশিয়াল অফ হাইড্রোজেন, অনেকে বলে পোর্শন অফ হাইড্রোজেন, অনেক কিছুই বলে আর কি। তো মেইনলি হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিরকম, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কেমন তার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে কি, এটা আপনার একটা স্কেল রেডি করে। যেমন ধরি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মনে করেন 10 × 10⁻⁸ আছে। এরকম আছে, 10⁻⁸ ঘনমাত্রার আছে। তখন যদি আমরা লগ স্কেলে এখানে আনি, তাহলে মাইনাস আর ইন্টু আসবে, এই পাশে -8 চলে আসবে, আর লগ 10 ভিত্তিক লগ থাকবে, ঠিক আছে। সরি, 10 × 10⁻⁸ না, এটা কাটা, ওকে, 10⁻⁸, তখন লগ 10 থাকবে শুধুমাত্র। তো আলটিমেটলি দেখা যাবে পিএইচ 8, তার মানে এটা একটু ক্ষারীয়। তো এরকম পিএইচ এর একটা স্কেল আছে, এই স্কেলটা হচ্ছে কত, স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত এই স্কেলটা। তো এই 14 পর্যন্ত যে স্কেলে 7টাকে আমরা বলি নিরপেক্ষ, 7-এর কম হলে আমরা বলি অ্যাসিডিক, আর 7-এর বেশি হলে আমরা বলি বেস বা ক্ষারীয়। তো এই হচ্ছে পিএইচ এর একটা বিষয় আর কি। তো মাটিতেও এরকম পিএইচ মাপা হয়, মাটি মাঝে মাঝে ক্ষারীয় হয়ে যায়, মাটি মাঝে মাঝে অম্লীয় হয়ে যায়। তো মাটি সবসময় নিরপেক্ষ থাকাটা ফসলের জন্য খুবই ভালো। মাটির ফসলের জন্য পিএইচ এর মানটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এর মান যাতে নিরপেক্ষ বা 6 থেকে 8 এর মধ্যে থাকে, এর বেশি কম যাতে না হয়। এর বেশি কম হলে কিন্তু ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে, তখন আমাদের ডিফারেন্ট স্টেপ নিতে হয়, ঠিক আছে। এখন মাটির অ্যাসিডিটি যদি বাই এনি চান্স বেড়ে গেল, আমরা তো অ্যাসিডিটি জিনিসটা বুঝে গেছি, বা আমরা এটাও বুঝলাম, ক্ষারীয়টা বুঝলাম। যদি মাটির অ্যাসিডিটি বেড়ে গেল, তার মানে পিএইচ এর মান 7-এর অনেক কমে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে মাটি, অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেছে। তো তখন তো উর্বরতা নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করব, আমরা ক্ষার ব্যবহার করব, আমরা মাটিতে ক্ষার ব্যবহার করব, যাতে কিনা কি এই অ্যাসিডিটিকে প্রশমিত করতে পারে। এই জন্য চুন ব্যবহার করা যায়। পুকুরে অনেক সময় চুন দেওয়া হয় না, পুকুরে এই জন্য চুন দেওয়া হয়, এই কারণে। চুন, CaO, ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা বলি, বা মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে মিল্ক অফ লাইম বলা হয়, মিল্ক অফ লাইম। তো এই হচ্ছে, এগুলা ব্যবহার করে কমানো যায়, ঠিক আছে। আবার মাটির যদি পিএইচ এর মান বেড়ে যায়, তার মানে মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, 7++ হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন আমরা কি করব, তখন আমরা এই ক্ষারত্ব দূর করার জন্য নাইট্রেট সার ব্যবহার করব। নাইট্রেট সার, যার মধ্যে অ্যাসিডিটি আছে, ঠিক আছে, নাইট্রেট সার ব্যবহার করব। যেমন KNO3, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, ফসফেট, ঠিক আছে, ফসফেট সার। তো বাজারে ফসফেট সার পাওয়া যায়, ট্রিপল সুপার ফসফেট বলে, TSP, ঠিক আছে। তারপর বাজারে বিভিন্ন এরকম সার পাওয়া যায়, ঠিক আছে। তো তখন সেই সার ব্যবহার করে আর কি মাটির ক্ষারীয়তা দমন করে সেটাকে আবার নিউট্রালে নিয়ে আসা হয়। তাহলে মাটির পিএইচ এর ব্যাপারটা আমরা বুঝলাম, যে পিএইচ এর অনেক গুরুত্ব, পিএইচ কম বেশি হলে আমাদের জন্য খুবই ক্ষতিকর। এবং আমরা এটাও বুঝলাম যে মাটির পিএইচ যখন কমে যাবে, পিএইচ যদি 7-এর কমে চলে আসে, তখন সেই মাটিটা হয়ে যায় কি অ্যাসিডিক মাটি। এটাকে আমাদের ক্ষার দিয়ে, চুন দিয়ে, এরকম ব্যাপার দিয়ে আমাদের এটা প্রশমিত করে লেভেলে নিয়ে আসতে হবে। আবার মাটি যদি পিএইচ বেড়ে যায়,
ক্ষারীয় মাত্রাটা বেড়ে যায়, তখন সেখানে আবার নাইট্রেট সার দিয়ে বা ফসফেট সার দিয়ে সেটাকে কি করতে হবে, সেটাকে আমাদের নিউট্রালে নিয়ে আসতে হবে। এবার আসি পিএফ এর বিষয়টা কি। পিএফ এর বিষয়, এটা একটা পটেনশিয়াল ফ্যাক্টর। কিসের পটেনশিয়াল ফ্যাক্টর? এই পটেনশিয়াল ফ্যাক্টরটা হচ্ছে, মাটিতে আমরা জানি কি, ধরেন একটা গাছ থাকে, এই গাছের শিকড় আছে মাটিতে, হ্যাঁ শিকড় আছে, এই শিকড় গুলো তো পানি টেনে গাছের পাতা পর্যন্ত পৌঁছায়, তাই না? পানি টেনে গাছের পাতা পর্যন্ত পৌঁছায়। এই যে শিকড়ের পানি টানতে যে পরিমাণ শক্তি লাগছে, যে পরিমাণ পটেনশিয়াল লাগে, সেটাই হচ্ছে কি এই ফ্যাক্টরটা দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি পানি অ্যাভেলেবেল বেশি থাকে, তখন দেখা যায় যে শিকড়ের পানি টানতে বেশি একটা কষ্ট করতে হয় না, যেহেতু পানি অ্যাভেলেবেল আছে। পানি কম হলে তো পিএফ ফ্যাক্টরটা বেড়ে যাবে। দেখেন পিএফ ফ্যাক্টরের একটা রেঞ্জ দেওয়া আছে, এইখান থেকে এইখান পর্যন্ত এই রেঞ্জের মধ্যে পানি অ্যাভেলেবেল থাকে, এই রেঞ্জের মধ্যে পানি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, তো পিএফ এর যে ফ্যাক্টরটা যেটা বললাম, যে আসলে একটা গাছ কতটা কষ্ট হয় বা কতটা শক্তি লাগে পানি উত্তোলন করতে, এখন পিএফ যদি ফ্যাক্টর অনেক কম হয়, তার মানে কি অনেক বেশি পানি অ্যাভেলেবেল আছে, গাছ কম শক্তিতে পারতেছে। এখন এই মানটা যদি বেশি কম হয়ে যায়, তার মানে অনেক বেশি অ্যাভেলেবেল পানি, তার মানে ওয়েট হয়ে গেছে, এরিয়াটা খুব ভিজে আছে, তো তখন কিন্তু গাছের শিকড় পচে যায়। আর যদি যে শক্তিটা একটু বেশি লাগে, সেই শক্তিটা বেশি লাগলেও ভালো, একটা রেঞ্জের মধ্যে যে পানি অ্যাভেলেবেল, মোটামুটি পানি অ্যাভেলেবেল, তখন পানি উত্তোলন করতে পারে। কিন্তু পানি যদি অনেক কম থাকে, তখন শক্তি তো অনেক বেশি লাগে। পানি একবারে কম ড্রাই অবস্থায় আছে, তখন শক্তি অনেক বেশি লাগে পানি উত্তোলন করতে। তো তখনও কিন্তু গাছের শিকড়টা আসলে ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এর আগেরটা শিকড় পচে যায়, আর এটা শিকড়টা ধ্বংস হয়ে যায়। তো এটা হচ্ছে একটা পিএফ ফ্যাক্টর। এটাও কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ কৃষি ক্ষেত্রে। তো যদি পিএফ ফ্যাক্টরের কথা আসে, তখন এই চিত্রটা দেওয়ার চেষ্টা করবেন। এটা 2 এর আশেপাশে থাকলে ভালো, 2 থেকে 3 এর মাঝখানে থাকলে মোটামুটি গাছের একটু কষ্ট হয়, তারপরে কিন্তু এর বেশি হয়ে গেলে গাছ মারা যায়। আবার 1.7 এর নিচে আসলেও গাছ কি হয়ে যায়, মারা যায়। তো এই হচ্ছিল বিষয়। এবার আসি যে মাটিতে সাধারণত অনেক ধরনের খনিজ থাকে। মাটিতে অনেকগুলো খনিজ থাকে, যেমন আহ ম্যাগনেটাইট, চুনাপাথর, কোয়ার্টজ, সিলভার, মাইকা, জিপসাম। তো এগুলোর বিভিন্ন কাজ আছে। তো কি কোনটার কি কাজ? যেমন ম্যাগনেটাইট দিয়ে লোহা তৈরি করি, ম্যাগনেটাইট দিয়ে Fe3O4, এটা দিয়ে লোহা তৈরি করার জন্য, এটা লোহার আকরিক বলা হয় আর কি। চুনাপাথর থাকে CaCO3, চুনাপাথর দিয়ে ঘরের বাড়ি তৈরি, সিমেন্ট, বিভিন্ন কাজে লাগে আর কি সিমেন্ট তৈরিতে। কোয়ার্টজ থাকে সিলিকন ডাইঅক্সাইড, এটা শিরিষ কাগজ বা কাঁচ তৈরিতে, ঠিক আছে, এগুলোতে কাজে লাগে। সিলভার তো আমরা জানি এগুলো মূল্যবান সম্পদ, সোনা হীরা এগুলো তো মূল্যবান সম্পদ, গ্যাস পেট্রোল এগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। জিপসাম জিপসামের সংকেত হচ্ছে সি, ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি হচ্ছে জিপসাম। তো এই জিপসাম বোর্ড পাওয়া যায়, জিপসাম বোর্ড তৈরিতে কাজে লাগে। জিপসাম প্লাস্টার অফ প্যারিস বলা হয় আর কি, হ্যাঁ। জিপসাম সিমেন্ট তৈরিতে কাজে লাগে। তো জিপসামের অনেক কাজ আছে, বাংলাদেশ কিন্তু অনেক পরিমাণ জিপসাম ইম্পোর্ট করে, জিপসাম সার হিসেবে ব্যবহার করা হয়। তো এই ছিল হচ্ছে মাটির প্রথম টপিকটা আমাদের, যে মাটি কি, মাটির গুণাগুণ, মাটির পিএইচ, পিএফ ফ্যাক্টর গুলো, ঠিক আছে। এবার আসি টপিক 2, যে মাটি দূষণটা কি। এখন টপিক হচ্ছে মাটি দূষণ নিয়ে। মাটি দূষণ, মাটি দূষণ বলতে আমরা তো জানি যে মাটিতে যে পদার্থগুলো থাকে এগুলো নির্দিষ্ট অনুপাতে থাকে। তো যদি আমরা বাইরের থেকে শিল্প কারখানার বজ্র, ইটভাটার যে ময়লাগুলো, কৃষিক্ষেত্রে যে রাসায়নিক সার ব্যবহার করি ইত্যাদি ব্যবহারের ফলে মাটির, যখন আমাদের কি পারমাণবিক যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে এগুলো ব্যবহার করি, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাটির উৎপাদন ক্ষমতা যে হ্রাস পায়, তারপর রাসায়নিক অবক্ষয় হয়, হ্যাঁ, জৈব বৈচিত্র্যের একটা পরিবর্তন ঘটে, এবং মাটির কারণে মানবদেহ বিভিন্ন প্রভাব পড়ে আর কি, বিভিন্ন রোগ বালাই হয়। তো এগুলাকে আলটিমেটলি মাটি দূষণ বলে। আর মাটিতে দূষণ মুক্ত রাখার জন্য মেইনলি আমাদের কীটনাশক দেওয়া যাবে না, সচেতন হতে হবে। এটাই হচ্ছে মাটি দূষণের টপিকের মেইন বিষয় ছিল। তো অতটা বেশি মানে গুরুত্বপূর্ণ না, এটা লেখা যাবে, এটা লেখা যাবে, আসতে পারে যে মাটির লবণাক্তকতা হয়ে যাওয়া কিন্তু একটা মাটির দূষণ। এটা আসলে চাষাবাদ, এইটা আবার পুনরায়
চাষাবাদের জন্য কিভাবে করা যায় লবণাক্ত মাটি হয়ে গেলে। তখন এটা মনে রাখতে হবে যে যখন মাটির উপরিভাগে লবণের স্তর থাকে সেটা অপসারণ করতে হবে হালকা করে। টপ সয়েলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে সম্পূর্ণ উঠানো যাবে না, হালকা করে এটা যেন কি হয় লবণটাকে উঠে ফেলা যায়। তারপরে হচ্ছে কি মাটিতে শস্যের পরিবর্তন আনা, রাসায়নিক পরিবর্তন আনা, ইলেকট্রিক ডায়ালিসিস করা, সবুজ সার প্রয়োগ করা লবণাক্ততা হলে, ঠিক আছে, সঠিক মাটি ব্যবস্থাপনা, হুম, আরো অন্যান্য গাছ লাগানো, এরকম বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু কি আমরা লবণাক্ততা মাটি দূর করতে পারি এবং দূর করে আবার কি করতে পারি মাটির আহ আহ, উৎপাদন ক্ষমতাটা বাড়াতে পারি। বিসিএস এর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমার দেখা যায় এখানে 28তম বিসিএস, 27তম বিসিএস, 38তম, মানে 28 থেকে শুরু করে 40তম বিসিএস পর্যন্ত, এবং বর্তমান কিছু বিসিএস গুলোতেও এই পরীক্ষায় প্রশ্ন আসছে জীবাশ্ম জ্বালানি নিয়ে। জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি টপিকটা নিয়ে অনেক পরিমাণে প্রশ্ন আসছে। যেমন একটা আসছে জীবাশ্ম জ্বালানি কি, প্রকৃতি কিভাবে এই জ্বালানি সৃষ্টি হয়, তারপরে আছে জীবাশ্ম জ্বালানির প্রাকৃতিক গ্যাসের সুবিধা কি কি, বিদ্যুৎ ও সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয় কেন, কাঁচামাল হিসেবে কেন প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়, এলপিজি, এলএনজি, সিএনজি, ক্রুড অয়েল, কয়লা, অনেক প্রশ্ন আসছে। মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো একটা একটা করে আমি সবগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা আসি, যে প্রথম আসি জীবাশ্ম জ্বালানিটা কি। দেখেন, জীবাশ্ম জ্বালানি বলতে হচ্ছে কি বিভিন্ন প্রাণী, এখানে একটা কথা আসবে, বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ বা উদ্ভিদ এই প্রাণী বা উদ্ভিদ, যদি প্রাণী মারা যায় বা প্রাণী জ্যান্ত অবস্থায় চাপা পড়ে গেছে এইরকম অবস্থা হয়, ঠিক আছে, বা উদ্ভিদ চাপা পড়ে গেছে, তো এগুলাই কিন্তু আসলে পরে কনভার্ট হয়ে দীর্ঘদিন মাটির নিচে পাথরের নিচে চাপা পড়ে থাকে। অনেক তাপ, ম্যাক্সিমাম চাপ, আর লং টাইম, এই কয়টা পেলেই কিন্তু কি হয়ে যায়, এগুলা কনভার্ট হয়ে যায় গ্যাস, গ্যাস, অয়েল, কোল, এই সকল ক্ষেত্রে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এই কনভার্সনের একটা বড় সিস্টেম আছে। যেমন আমি বিসিএস এর জন্য যতটুকু লাগবে এতটুকু বলার চেষ্টা করি। এখানে আপনার সবার প্রথম হচ্ছে যে একটা বেসিন থাকে, যদি কয়লার ক্ষেত্রে হয়, এটা কয়লার ক্ষেত্রে একটা বেসিনের মতো শেপ হবে, সেখানে কি প্রচুর গাছপালা জমা হয়, গাছপালা গাছপালা জমা হয়, অনেকদিন গাছপালা জমা হয়, এর উপরে মাটি স্তর পড়ে, মাটি চাপা পড়ে, এই গাছপালাগুলো আস্তে আস্তে পিটে কনভার্ট হয়, পিট থেকে পরে বিটুমিনাস পরে কয়লাতে মানে ফুল খুব ভালো মানে অ্যান্থ্রাসাইট কয়লাতে পরিণত হয়ে যায় দীর্ঘদিন চাপা পড়ার কারণে। তাপ, চাপ, আর হচ্ছে কি লং টাইম। আবার যদি কোনো যেখানে লিভিং অর্গানিজম যেগুলো হচ্ছে কি, যেমন সমুদ্রে অনেক পরিমাণে ছোট ছোট প্লাঙ্কটন আছে যেগুলো বাস্তবে বেঁচে থাকে আর কি, প্রাণীগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, তো এগুলো, তারপরে ধরেন মনে করেন ডাইনোসর বা যদি বলি যে কোনো প্রাণী, এই প্রাণীগুলো মাটির নিচে প্রাণী চাপা পড়ে হয়ে যায়, দীর্ঘদিন যখন চাপা থাকে এরপরে কনভার্ট হয় অয়েলে, গ্যাস, প্রাণী, গাছপালা এগুলা মিলিয়ে গ্যাস হয় আর কি। তো এগুলোর এগুলোর প্রথম যে রকটার মধ্যে এটা ফর্ম করে সেটাকে আমরা বলি সোর্স রক। এই সোর্স রক আছে যেমন শেল একটা সোর্স রক। এই সোর্স রক গুলা হয় ইমপারমেবল, মানে এটার মধ্যে যাতায়াতের রাস্তা থাকে না, এগুলো খুব পোরাস থাকে, মোটামুটি পোরাস থাকে। সে পোর স্পেসের মধ্যে কি এইগুলা গ্যাস আর তেল আকারে জমা হয়, যখন ওই এগুলো এক্সপান্ড করে তখন এই সোর্স রকটা ফেটে যায়, ফেটে একটা মাইগ্রেশন পাথওয়ে দিয়ে এটা একটা রিজার্ভার রকে জমা হয়। রিজার্ভার রিজার্ভার রকে জমা হয়। তো এই রিজার্ভার রকটা হচ্ছে কি, এটা যেমন স্যান্ডস্টোন, ঠিক আছে, স্যান্ডস্টোন। তো এই রিজার্ভার রকটা পোরাসও, মানে এটার ছিদ্র থাকে, ছিদ্র ছিদ্র অনেক থাকে, এবং এটা পারমিয়েবলও, এটার মধ্যে যাতায়াত করতে পারে। সেখান থেকে আমরা কি করি, উপর থেকে ড্রিলিং করে পাইপ বসিয়ে আমরা গ্যাস উত্তোলন করি, তেল উত্তোলন করি। আর কয়লার ক্ষেত্রে তো আমাদের ওপেন পিট মাইনিং করতে হয়, মানে খুলে মাইনিং করতে হয় বা আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করি, আমরা এই জীবাশ্ম জ্বালানিটাকে এক্সট্রাক্ট করি।
তাহলে জীবাশ্ম জ্বালানি কিভাবে ফর্ম করে যদি পরীক্ষার প্রশ্ন আসে, সোর্স রকের কথাটা অবশ্যই মেনশন করবেন এবং এটাও মেনশন করবেন যে এগুলো দীর্ঘদিন ধরে তাপ, চাপ ও লং টাইম, তাপ, চাপ ও লং টাইম, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? এখানে যদিও আরো কিছু টার্ম আছে, ক্যাটাজেনেসিস, ডায়াজেনেসিস, তো ওগুলার ইউজ করার দরকার নেই, এই কয়টা ব্যবহার করলেই আমার মনে হয় যে হয়ে যাবে। আচ্ছা, এবার আসি এবার আসি যে জীবাশ্ম জ্বালানি বা জ্বালানি অপচয় রোধে করণীয় কি। আচ্ছা, এই অপচয় রোধের করণীয় নিয়ে অনেক কথা বলা যায়। যেমন আমাদের দেশে যেভাবে করে গ্যাস সাপ্লাই এভাবে দিচ্ছে বাসা বাড়িতে, একসময় এত বেশি দিয়েছিল যে মানুষ গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকাইছে। এইভাবে করে দিলে আসলে কি গ্যাসের অনেক অপচয় হবে। গ্যাসটা খুবই দামি জিনিস, এটাকে এত ভাবে ঢালাও ভাবে ইউজ করাটা আসলে কতটা যুক্তিপূর্ণ। যাই হোক, রান্না শেষে চুলা বন্ধ করে রাখতে হবে আমাদের। গ্যাসে একটা মিটারিং সিস্টেম করা যেতে পারে, ঠিক আছে, যেটা করলে কি মানুষের একটা খেয়াল থাকবে যে গ্যাসে অত বেশি ব্যবহার করা যাবে না। ওই যে গ্যাসে কাপড় শুকানো বন্ধ করতে হবে। পথের মধ্যে থামতে হলে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখা, গাড়ির ইঞ্জিন অন করে অনেকক্ষণ জ্যামে বসে থাকলাম, এটাও গ্যাসের অপচয় হয়। ঠিক আছে? যানবাহন ত্রুটিমুক্ত রাখা, কারণ ত্রুটিযুক্ত যানবাহন বেশি পরিমাণে ফুয়েল কনজাম্পশন করে, ঠিক আছে, কিন্তু অত বেশি প্রোডাক্টিভ না। এবং জ্বালানি শক্তিটাকে আমাদের বাণিজ্যিকভাবে চিন্তা করতে হবে, এটার দাম কিরকম, ঠিক আছে, এটা বুঝে এটার গুরুত্বটা বুঝতে হবে আর কি। এখন আসি, প্রাকৃতিক গ্যাস কি। প্রাকৃতিক গ্যাস কি? দেখেন, প্রাকৃতিক গ্যাস হচ্ছে, যেটা বললাম যে আমাদের লিভিং পার্টিকেল গুলো যখন অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়ে তখন এটা আস্তে আস্তে গ্যাসে কনভার্ট হয়। প্রাকৃতিক গ্যাসে ছোট কার্বন বিশিষ্ট, ছোট কার্বন কার্বন শৃঙ্খল শৃঙ্খল বিশিষ্ট, মানে এখানে C1 থেকে C7 পাওয়া যায়, এগুলাই পাওয়া যায়। ঠিক আছে? আর লং কার্বন বিশিষ্ট যে চেইন গুলো থাকে, লং চেইন গুলো, সেগুলা কিন্তু অয়েলের মধ্যে চলে যায়, সেগুলা C20 থেকে শুরু হয়ে আরো বেশি এরকম পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো এই C1 যেটা, সেটাকে আমরা বলি মিথেন, যেটাকে আমরা বলি মিথেন। মিথেনের সংকেতটা কি? সি, এবং এর চারটা হাতে চারটা হাইড্রোজেন থাকে, এর চারটা হাতে চারটা হাইড্রোজেন থাকে, এটাকে আমরা বলি CH4। তারপরে ইথেন আছে C2, এটা হচ্ছে কি, সি দুইটা কার্বন থাকে, এইচ, এইচ, এই পাশে এইচ, এই পাশে এইচ, তার মানে দেখা যায় এটা হচ্ছে কি C2 দুইটা কার্বন আর হাইড্রোজেন আছে ছয়টা, এরকম। মিথেন, ইথেন, প্রোপেন থাকে, তারপরে বিউটেন থাকে, এগুলোর পার্সেন্টেজ থাকে। তো দেখা যায় যে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি, মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি, এটা 80 থেকে 90% থাকে, 80 থেকে 90%। আমাদের দেশে মিথেনের পরিমাণ 95% এর উপরে থাকে, আমাদের দেশে মিথেনের পরিমাণ 95% এর উপরে থাকে। ইথেনের পরিমাণ সামান্য পরিমাণ, 4 থেকে 5%। প্রোপেন, বিউটেনের পরিমাণ আর একটু কম থাকে আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের আর কি গঠনের উপায় আর কি। এবার আসি যে প্রাকৃতিক গ্যাসের উৎস কি। প্রাকৃতিক গ্যাসের উৎস তো আমি বললামই, যে লক্ষ লক্ষ বছর ধরে গাছপালা, প্রাণীদেহ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে তখন প্রাকৃতিক গ্যাস প্রডিউস করে। ঠিক আছে? থেকে আসে, প্রাকৃতিক গ্যাসের উৎস হচ্ছে সোর্স রক। সোর্স রক, সোর্স রক গুলো কি কি আছে, যেমন শেল, শেল হচ্ছে সবচেয়ে ভালো সোর্স রক আমাদের দেশের, এছাড়াও অন্যান্য মাড স্টোন, এগুলো সোর্স রক আর কি। তো প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ সম্পর্কে লেখো। প্রাকৃতিক গ্যাসের কি কি প্রক্রিয়াকরণ করতে হয়। আসলে এই যে আমি যে প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো বললাম, এছাড়াও প্রাকৃতিক গ্যাসে পানি থাকে সামথিং পরিমাণে, সালফাইড থাকে H2S আকারে, কার্বন ডাই অক্সাইড থাকে প্রাকৃতিক গ্যাসে। এগুলা কিন্তু প্রাকৃতিক গ্যাসের মান অনেক খারাপ করে দেয়। ঠিক আছে? প্রাকৃতিক গ্যাসে লং চেইন কার্বন থাকে, এগুলা প্রাকৃতিক গ্যাসের মান খারাপ করে, তো আমাদের এগুলাকে আলাদা করতে হয়। আমাদের দেশের গ্যাসটাকে সুইট গ্যাস বলি, আমাদের দেশের গ্যাসকে সুইট গ্যাস বলি। কারণ কি? কারণ এই গ্যাসের মধ্যে সালফার কন্টেন্ট নাই, সালফার কন্টেন্ট থাকলে আমাদের খরচ আরো বেশি হতো, কেন এটাকে ট্রিট করে সরাতে হয়। আর সালফার সমৃদ্ধ যে গ্যাসটাকে, একে বলি সাওয়ার গ্যাস। ঠিক আছে? একে আমরা বলি সাওয়ার গ্যাস। সাওয়ার গ্যাসটা কি? এটা আসলে খারাপ, এটা থেকে সালফার কন্টেন্টটা সরিয়ে পরে হচ্ছে কি গ্যাসটা করতে হয়, নাহলে এই গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু কমে যায়, গ্যাসের মান অত ভালো হয় না। ঠিক আছে? নাইট্রোজেন আলাদা করতে হয়।
তো গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদের প্রথম কাজ জলীয় বাষ্প কন্টেন্ট, গ্যাস প্রক্রিয়াকরণে যদি আসে সবার ফার্স্ট হচ্ছে প্রেসার কন্ট্রোল। 1 নম্বর প্রেসার কন্ট্রোল, গ্যাসের প্রেসার অনেক বেশি থাকে, এটাকে কমিয়ে ইউজেবল প্রেসারে নিয়ে আসতে হয়। 2 নম্বর ওয়াটার কন্টেন্ট দূর করতে হবে, ওয়াটার রিমুভ করতে হবে। 3 নম্বর সালফাইড রিমুভ করতে হবে, সালফাইড রিমুভ করতে হবে। 4 নম্বর যদি নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেনকে আলাদা করতে হবে, নাইট্রোজেনকে আলাদা করতে হবে। প্রাকৃতিক গ্যাসে যদি কনডেনসেট থাকে, কনডেনসেট এটা থাকেই, এটা হচ্ছে তরল যে গ্যাস, তরল যে লিকুইডটা থাকে, এটাও খুব দামি জিনিস একটা আর কি, লং চেইন কার্বন, তো সেটাকে আলাদা করতে হয়। তাহলে প্রাকৃতিক গ্যাসকে প্রথম প্রেসার কন্ট্রোল, তখন কনডেনসেট আলাদা করতে হয়, এরপরে ওয়াটার আলাদা করতে হয়, তারপরে H2S সালফার আলাদা করতে হয়, নাইট্রোজেন আলাদা করতে হয়। সিলিকা জেল দিয়ে আমরা হচ্ছে এই সিলিকা জেল বা আমাদের ট্রাইগ্লিসারিল দিয়ে আমরা হচ্ছে কি H2O পানিটা আলাদা করি, ঠিক আছে। তো বিভিন্ন টেকনিক আছে। তো এই কয়টা প্রসেসের মধ্য দিয়ে গ্যাসটা দিয়ে এরপরে সেই গ্যাসটা আমাদের ইউজেবল হয়। আবার গ্যাসের টেম্পারেচারও একটা অনেক বড় মেইন ফ্যাক্টর, টেম্পারেচার কমে যায়, শীতল হয়ে গ্যাস জমে যায়, গ্যাস জমে যায় বলতে গ্যাস লিকুইড হয়ে যায়, তখন সেটাকে টেম্পারেচার বাড়িয়ে ওয়াটার বাতের মধ্যে দিয়ে নিতে হয়। তো এটা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে। এই কয়টা প্রসেসই আপনি লিখে দিবেন। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, সীমাবদ্ধতা ও সংরক্ষণ সম্পর্কে লেখেন। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অনেক জায়গায় হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার তো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাসের ইউরিয়া উৎপাদনে ব্যবহার হয়, ইউরিয়া, ইউরিয়া সার, সার উৎপাদনে। কিভাবে কেন ব্যবহার হয় সেটা একটু পরে আসছি। এটা ব্যবহার হয় 21%, ঠিক আছে, আমাদের দেশে। বিদ্যুৎ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে 51%, শিল্প কারখানায়, শিল্প কারখানায় 22%, আর বাসাবাড়িতে, বাসাবাড়িতে 11%, যদি এই পার্সেন্টেজটা ওঠানামা করে আর কি। তো এখন আমি আসবো যে এই বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, ইউরিয়া কিভাবে উৎপন্ন করে, শিল্প কারখানা বা বাসাবাড়িতে কেন ব্যবহার হয়, এটা আসবো। তো এগুলো হচ্ছে গ্যাসের আমাদের ব্যবহার। আর গ্যাস আসলে, গ্যাস আমাদের যত গ্যাস আছে তার 5% কিন্তু আসলে অপচয় হয়ে যায়, ঠিক আছে। তো এই অপচয়টা আমাদের কমাতে হবে, আমাদের গ্যাস ব্যবহারে সচেতন হতে হবে, হ্যাঁ। আমাদের গ্যাসের আসলে মিটারিং সিস্টেম করতে হবে, এটা আসলে সচেতনতা তো অনেক বাড়াতে হবে, কারণ গ্যাস তো লিমিটেড পরিমাণে, আমাদের বর্তমানে 8 TCF গ্যাসের রিজার্ভ আছে, হ্যাঁ। 8 TCF গ্যাস প্রতি বছর আমাদের প্রায় 1 TCF গ্যাস লাগে, তার মানে 8 বছরের রিজার্ভ আছে। 8 বছর পর কিন্তু গ্যাস ফুরিয়ে যাবে, আসলে ব্যাপারটা তা না, গ্যাস আরো আছে, সেগুলো এক্সপ্লোর করে 8 বছরের মধ্যে বের করতে হবে। সমুদ্রে গ্যাস আছে, বিভিন্ন জায়গায় গ্যাস আছে, গ্যাস ক্ষেত্রগুলোকে সেকেন্ডারি রিকভারিতে যেতে হবে, আমরা তো প্রাইমারি রিকভারি করি, সেকেন্ডারি টার্সিয়ারি রিকভারি করতে হবে, ঠিক আছে। তার মানে আরো রিকভারিতে যেতে হবে, কিন্তু গ্যাসের পরিমাণ তো আসলে লিমিটেড, তাই না। তো লিমিটেড পরিমাণ যেহেতু গ্যাস, এমন তো না গ্যাস অফুরন্ত, সুতরাং আমাদের ব্যবহারটাও কি খুব সাবধানে করতে হবে। গ্যাসের থেকে কিন্তু কি কোনো মানে কালি উৎপন্ন হয় না, তো এই ক্ষেত্রে এটা কিন্তু সাস্টেনেবল এবং এটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, গ্যাস বার্ন করাটা, এটা কিন্তু এদিক থেকে ভালো। আচ্ছা, এবার আসি যে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাস কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে, খুবই নর্মাল কথা, যে প্রথম প্রাকৃতিক গ্যাসটাকে আমরা বার্ন করি, প্রাকৃতিক গ্যাসটাকে আমরা কি করি, বার্ন করি, একটা আগুন জ্বলে, একটা আগুন জ্বলে, একটা আগুন জ্বলে, এই আগুনটা একটা একটা লিকুইডকে, পানিকে বাষ্পীভূত করে, পানিকে বাষ্পে কনভার্ট করে, বাষ্পে, বাষ্পে কনভার্ট করে। আর বাষ্পের নিয়ম কি, বাষ্প খুব উপরের দিকে যেতে চায়, তো বাষ্প চালন হতে যাবে উপরের দিকে, আমরা এই মাঝখানে একটা টারবাইন বসিয়ে দিই, মাঝখানে একটা টারবাইন বসিয়ে দিই। এই টারবাইনটা বাষ্প, এই গতির কারণে বাষ্প যখন যায়, এই গতির কারণে টারবাইনটা ঘোরে, এবং বাষ্পটা পরে আবার কি হয়, লিকুইড হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, লিকুইড হয়ে যায়, আবার এখানে চলে আসে, আবার এটা হিট দিয়ে বাষ্প হয়, টারবাইন ঘুরে আবার লিকুইডে চলে আসে। এই সার্কেল চলতে থাকে যে পর্যন্ত আমরা গ্যাস সাপ্লাই করে তাপটা মানে দিতে থাকি। আর এই টারবাইন যখন ঘুরে, টারবাইন ঘুরিয়ে আমরা কি করি, বিদ্যুৎ উৎপন্ন করি। তো এটা হচ্ছে গ্যাস বিদ্যুৎ উৎপন্নে ব্যবহার করা হয়। তারপরে আসি যে যদি বলে ইউরিয়া উৎপাদনে কেন ব্যবহার করে, আমরা জানি ইউরিয়াতে আছে কি, ইউরিয়াতে আছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া যে হাইড্রোজেন পরমাণুগুলো লাগে, সেগুলো সবটাই আসে গ্যাসের থেকে, কেন গ্যাসে হচ্ছে কি CH4, যেটা অনেক পরিমাণে সেখানে হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেনটা আসলে দরকার হয় ইউরিয়া সার উৎপাদনে।
এটা হচ্ছে ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে। শিল্প কারখানায় গ্যাস হচ্ছে আপনার এইরকম নিজেদের বিদ্যুৎ উৎপন্নের ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো কোনো শিল্প কারখানায় সরাসরি গ্যাসেরই ব্যবহার আছে। এবার আসি এলপিজি, সিএনজি, এলএনজি এগুলা নিয়ে। এলপিজি, সিএনজি, এলএনজি, এনজিএল, এনজি, অনেকগুলো নাম বলে ফেললাম। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এটা ন্যাচারাল গ্যাস লিকুইড, ন্যাচারাল গ্যাস লিকুইড। আর এটা হচ্ছে আমাদের নর্মাল ন্যাচারাল গ্যাস, যেটা আমরা জানি আর কি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কি? এটা হচ্ছে তেলের থেকে আসে, তেল বা ক্রুড, সিআরইউডি। ক্রুডকে যখন আমরা হালকা তাপ দেই তখন প্রোপেন প্লাস বিউটেন, এই প্রোপেন বিউটেন সমৃদ্ধ একটা গ্যাস বের হয়ে আসে, সেটাকে আমরা সিলিন্ডারে ভরি আর কি। আগে এটা ভেবে ছেড়ে দিত প্রকৃতিতে, কিন্তু পরে দেখে যে এটারও তো মূল্য আছে, তো এইটা আমরা এলপিজি সিলিন্ডারে ব্যবহার করি। এটা কিন্তু ন্যাচারাল গ্যাসের না, এটা পেট্রোলিয়াম মানে ক্রুড অয়েল থেকে, এটা তেলের থেকে। ক্রুড অয়েল আছে না, ক্রুড অয়েলের সবার ফার্স্টে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এলপিজি বেরিয়ে আসে, তো সেটা হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এলএনজিটা কি? ন্যাচারাল গ্যাসকে আমরা -162 ডিগ্রি সেলসিয়াসে যখন তাপ দেই, তখন -162 ডিগ্রি সেলসিয়াস করি, শীতল করে এর এর ভলিউম 600 গুণ কমিয়ে নিয়ে আসি। 600 গুণ কমে কমে লিকুইড হয়ে যায় আর অনেক শীতল। তো এই ক্রায়োজেনিক গ্যাসকে আমরা বলি এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে কি? আমরা অনেক বেশি কম্প্রেস করি, 2000 থেকে 3000 পিএসআই, 3000 পিএসআই এর মতো থাকে। এই প্রেসার দিলে গ্যাসটা লিকুইডে কনভার্ট হয়, যেটা কি নাকি আমরা যে গাড়িতে ব্যবহার করি আর কি। ন্যাচারাল গ্যাসের সাথে একটা লিকুইড বের হয়, সেটাকে এনজিএল বলে। আর এই তো হচ্ছে বিষয়গুলো। তো এগুলা একটু ভালো ধারণা রাখতে হবে যে এলপিজি তে C3C4 থাকে। এটা কিন্তু এটা হচ্ছে কি পেট্রোলিয়াম গ্যাস, এটা তেলের থেকে আসে। এলএনজি হচ্ছে -162 ডিগ্রি সেলসিয়াস, 600 গুণ ভলিউম কমে যায়, এখানে কিন্তু C1 এর আধিক্য বেশি, ঠিক আছে? C1 C2 এর আধিক্য বেশি। আর সিএনজি এটাও কম্প্রেস করি, এটাও কিন্তু ন্যাচারাল গ্যাস, তার মানে C1 C2 এর আধিক্য বেশি, কিন্তু এটা কম্প্রেসের মাধ্যমে এটাকে লিকুইড করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর এই তো এই কটা জিনিস একটু ক্লিয়ার থাকা উচিত আমাদের। এবার আসি যে আমাদের মহেশখালী একটা টার্মিনাল হচ্ছে না, সেটা কিন্তু এলএনজি টার্মিনাল, ঠিক আছে? অ্যাক্সিলারেট এনার্জি ওরা আর কি এটা থেকে এখন বর্তমানে 1100 MMSCFD মানে 1100 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে গ্যাস ওইখান থেকে পাওয়া যায় আর কি। পেট্রোলিয়াম তেল বা খনিজ তেলের উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ খুবই নরমাল, যে আমি বললাম যে লিভিং পার্টিকেল জমা হয় মাটির নিচে চাপা পড়ে, তখন আসলে এই যে আমাদের যে সাগরগুলো বর্তমানে আমরা দেখছি না, এই মনে করেন পৃথিবীর একটা সারফেস দিলাম, এই পাশে মনে করেন সাগর, এই সাগরগুলো মরুভূমিতে কনভার্ট হয়ে গেছে, আর অন্য জায়গায় সাগর চলে গেছে। তো সাগর যেখানে ছিল সেখানে অনেক লিভিং পার্টিকেল জমা হয়েছে, তার উপরে মাটি এসে পড়েছে, অনেক মাটি এসে পড়েছে, তারপরে সেই স্তর আরো নিচে গেছে। তো লিভিং পার্টিকেল গুলো জমা হতে 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 সেগুলো একসময় অয়েলে কনভার্ট হয়েছে। তার মানে যেখানে আমরা অনেক তেল পাই সৌদি আরবকে, এটাকে চিন্তা করে, এগুলো একসময় সাগরের তলদেশে ছিল, আর সেখান থেকে অনেক লিভিং পার্টিকেল জমা হতে 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 এখন সেটা তেল সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আচ্ছা, আর কিভাবে আমাদের ক্রুড অয়েল থেকে আসলে তেল, উম, বিভিন্ন তেল এক্সট্রাক্ট করা হয়, এটা আসলে আমরা তাপ প্রয়োগ করে করে করি, ঠিক আছে? আংশিক পাতন প্রক্রিয়া, এটা প্রক্রিয়াটার নাম হচ্ছে আংশিক পাতন প্রক্রিয়া। প্রক্রিয়ার নামটা কি? আংশিক পাতন প্রক্রিয়া। আংশিক পাতন প্রক্রিয়াটা কি? এখানে পেট্রোলিয়াম গ্যাসকে আংশিক পাতন প্রক্রিয়ায় অপরিশোধিত, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, এই তেলের বিভিন্ন অংশকে প্রক্রিয়াকরণ করি আর কি। কিভাবে? আমরা এই তেলটাকে একটা কলামে প্রবেশ করাই, এই একটা কলাম থাকে, এই কলামে প্রবেশ করাই। দেখেন আপনি জিনিসটা, ঠিক আছে? মনে করেন এখানে আমরা সাপ্লাই দিলাম ক্রুড অয়েল, CRUD, ক্রুড, ঠিক আছে? এই ক্রুড অয়েল এখানে আছে, এখানে আমরা বার্নার রাখলাম,
বার্নারের কাজ হচ্ছে তাপ দিবে, ঠিক আছে, বার্নারের কাজ তাপ দিবে, বার্নার তাপ দিবে। তো ক্রুড অয়েল যে এখানে আছে, এই ক্রুড অয়েল যখন তাপ পায় প্রথম, এই ক্রুড অয়েল থেকে একটা গ্যাস বেরোতে থাকে, এই গ্যাসটা দেখা যায় চিমনি দিয়ে সবার উপরে চলে আসে যেহেতু গ্যাস। তো তখন এই গ্যাসটাকে, এটা একটা আমরা এক ধরনের গেট থাকে, আমি এভাবে আঁকার সুবিধার্থে দিলাম। এইটা দিয়ে গ্যাস এখান দিয়ে আসে, এখান থেকে আমরা গ্যাসটাকে এক্সট্রাক্ট করি, গ্যাস এক্সট্রাক্ট করি। এরপরে যখন আমরা 60 থেকে 70 ডিগ্রি বা 40 থেকে 50 ডিগ্রি টেম্পারেচারে তাপমাত্রা দিই, তখন দেখা যায় যে এখান থেকে আমাদের গ্যাসের পরে পেট্রোল বা গ্যাসোলিন বেরিয়ে আসে, পেট্রোল পেট্রোল বেরিয়ে আসে। এটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, পেট্রোল 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 থেকে 21 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপরে আবার আরেকটা স্টেজ থাকে, এই চিমনিগুলো দিয়ে বেরিয়ে আসে। তো এরপরে আসে নেপথা, নেপথা নেপথা আসে 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেপথা চলে আসে। যখন আমরা আরো তাপ দিই, টেম্পারেচার বাড়াই, তখন আহ, একটা লিকুইড পাই, সেটা হচ্ছে কেরোসিন। এই কেরোসিন দিয়ে কিন্তু কি বিমান চলে আর কি, ঠিক আছে, এই কেরোসিন দিয়ে জেট ইঞ্জিনের বিমান চলে। ন্যাপটা কিন্তু পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর পেট্রোল তো আমরা জানি মোটর ইঞ্জিন, মাইক্রোবাস, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় আর কি। কেরোসিনের পরে আমরা যখন আবার তাপ দিই, তখন বেরিয়ে আসে ডিজেল, এই ডিজেল তো মেসিভ ব্যবহার হয়। এই ডিজেল হচ্ছে 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিজেল চলে আসে, আর 120 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কেরোসিন চলে আসে। ডিজেলের পরে থাকে হচ্ছে প্যারাফিন মোম, ডিজেলের পরে থাকে প্যারাফিন মোম, আর সবার শেষে থাকে পিচ। পিচ আছে না, সেই পিচ থাকে 400 ডিগ্রি সেলসিয়াসে প্রায়, ঠিক আছে, বা 340 ডিগ্রি সেলসিয়াস বলি আমরা আর কি। তো এই হচ্ছে, এখন প্রশ্ন হইতে পারে যে কিভাবে এই আলাদাগুলা সেপারেশন হয়। আচ্ছা, যখন আমরা তাপ দেই চুলার মধ্যে, যখন আমরা তাপ দেই, তখন দেখা যায় কি চুলার যে সরি, এই আমরা যেটাকে সরা বলি স্থানীয় ভাষায়, যে ঢাকনা, পাতিলের যে ঢাকনা, সেখানে কি লিকুইড জমে থাকে। কারণ কি, কারণ লিকুইড উপরে, লিকুইডটা যখন বাষ্প হয় তখন উপরে চলে আসে। তার মানে যত পাতলা হয় ততই তো উপরে চলে আসতে চায়, তার মানে প্রথম গ্যাস আকারে বের হয়, এরপরে যখন পাতলা হয় এই পরিমাণ উঠতে পারে, আর বেশি উঠতে পারে না, কারণ সে তো গ্যাস না, সে পেট্রোল। তারপরে ন্যাপথা, তারপরে কেরোসিন, ডিজেল, এইভাবে করে আমরা কালেক্ট করি আর কি বিষয়টা। এই যে গ্যাসটা আসে, এই গ্যাসটাকে কিন্তু আমরা এলপিজি হিসেবে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি উম, কয়লা জিনিসটা কি। কয়লাটা যেটা হচ্ছে, বললাম যে গাছপালা মেসির আকারে যখন একটা বেসিনে জমা হয়, তখন তাকে আমরা বলি কয়লা বলি, পিট বলি প্রথম। তো পিটটা অনেক দিন থাকার পরে সেটা আস্তে আস্তে কয়লাতে কনভার্ট হয় আর কি। আচ্ছা, তো টপিক 4 আছে নবায়নযোগ্য জ্বালানি। মূলত বিগত বিসিএস গুলোতে নবায়নযোগ্য জ্বালানি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রায় প্রতিটা বিসিএস প্রশ্ন এসেছে। তো এই 10তম বিসিএস থেকে শুরু করে 40তম বিসিএস, 41তম, সবগুলোতে এসেছে আর কি মোটামুটি। তো নবায়নযোগ্য জ্বালানিতে এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা নিয়ে আসছে, যে নবায়নযোগ্য জ্বালানিটা কি, নবায়নযোগ্য জ্বালানিটা কি, এর কয়েকটি উদাহরণ দিন। তো নবায়নযোগ্য জ্বালানি মানে কি, যেটা রিপ্রোডিউসেবল, ঠিক আছে। যেমন আমরা জানি যে ন্যাচারাল গ্যাস এটা একটা নির্দিষ্ট পরিমাণে আছে, কিন্তু এটা এই নবায়নযোগ্য জ্বালানি আসলে ওইরকম লিমিটেড না। যেমন আপনি যদি সূর্য শক্তির কথা চিন্তা করেন, সূর্য রশ্মি সূর্য রশ্মি সূর্য রশ্মি সব সময় প্রতিনিয়ত আমাদের দিয়ে আসছে। এখান থেকে যদি আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি, তখন হবে তখন হবে এটা নবায়নযোগ্য জ্বালানি। কেন? সৌরশক্তি তো শেষ হবে না। দেন আমরা যদি মনে করেন পানিকে কাজে লাগিয়ে টারবাইন ইউজ করি, বাতাসকে কাজে লাগিয়ে টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, জোয়ার ভাটাকে কাজে লাগাই, ভূচাপকে কাজে লাগাই, ঠিক আছে, বায়োগ্যাসকে কাজে লাগাই, তো এগুলো নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ। তাহলে পানি, বায়ু, ভূচাপ, তারপরে পানির, জোয়ার ভাটা, সূর্য রশ্মি, পানি, বায়ু, ভূচাপ, পানির জোয়ার ভাটা, এগুলো থেকে তো আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তো একটা জিনিস জানার বিষয়, যে বিদ্যুৎ যে ব্যবহার করে,
এই সৌরশক্তিকে ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন, সেক্ষেত্রে কিন্তু শীর্ষস্থানের দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে। বিশ্বের ৬০ লাখ সৌর প্যানেলের মধ্যে ৪০ লাখই বাংলাদেশে ব্যবহার করা হয়। বিশ্বে ৬০ লাখ সৌর প্যানেলের ৪০ লাখ বাংলাদেশে। বাট এটা বর্তমানে না এই সংখ্যাটা কমে গেছে। আসলে ঘরে ঘরে প্রত্যেকের কাছে বিদ্যুৎ কানেকশন যাওয়ার পর থেকে এই সম্ভাবনাটা কমে গেছে। মানে এইটা অবস্থানটা কমে গেছে আর কি বাংলাদেশে। এখন সৌর বিদ্যুৎ একটু আগের মতো এত বেশি হয় না। আর অনবায়নযোগ্য জ্বালানি কোনগুলো? অনবায়নযোগ্য জ্বালানি হচ্ছে অনবায়নযোগ্য। অনবায়নযোগ্য কোনগুলো? অনবায়নযোগ্য হচ্ছে ওই যে কয়লা, তেল, গ্যাস, কয়লা, হ্যাঁ, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি। নিউক্লিয়ার শক্তি, এগুলোকে তো আর নবায়ন করা যায় না। একটা প্রশ্ন, নবায়ন জ্বালানি আর অনবায়ন জ্বালানির বাইরে আরেকটা প্রশ্ন অনেকবার বিসিএস এ এসেছে, সেটা হচ্ছে বায়োগ্যাস। সেটা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস জিনিসটা কি, এর ব্যবহার, এই জিনিসগুলা। বায়োগ্যাস মূলত হচ্ছে কি, গোবর, মলমূত্র, গোবর গোবর মলমূত্র, মলমূত্র, তারপরে আপনার পাতা, খড়কুটো, খড়কুটো, হুম, আরো যে মানে প্রাকৃতিক যে পদার্থগুলো আমরা নিত্য প্রয়োজনীয় সবজি ব্যবহার করি, এগুলো আর কি, এগুলাকে যদি বিভিন্ন পদার্থ যদি পানিতে মিশিয়ে এগুলাকে কি করতে হবে? পানিতে মিশিয়ে পানিতে মিশিয়ে আমরা কি করব? বায়ুর অনুপস্থিতিতে রেখে দিব। বায়ুর অনুপস্থিতিতে অনুপস্থিতিতে বায়ুর অনুপস্থিতিতে কিভাবে করব? তার মানে একটা বদ্ধ জায়গায় রেখে দিব আর কি। তো বদ্ধ জায়গায় রেখে দিলে ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টেশনের মাধ্যমে, যেটা FER, ফার্মেন্টেশন, বা যেটাকে আমরা বাংলায় বলি গাজন প্রক্রিয়া, এই গাজন প্রক্রিয়ার মাধ্যমে আসলে বর্ণহীন দাহ্য গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাসটা হচ্ছে বায়োগ্যাস। সেই বায়োগ্যাস আমরা কি করতে পারি? আমরা রান্না বান্নার কাজে লাগাতে পারি। আমরা এই বায়োগ্যাস ব্যবহার করে আমরা বিভিন্ন জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, ঠিক আছে? তো একটা বায়োগ্যাসের প্লান্টের কথা যদি আমরা চিন্তা করি যে এই গ্যাসের প্লান্টটা কিরকম হয়, এটা দুই ধরনের প্লান্ট আছে। ভাসমান ড্রাম প্লান্ট মডেল, আর এটা হচ্ছে স্থির ড্রাম মডেল আর কি। তো ভাসমান মডেল হোক, স্থির মডেল হোক, এখানে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ইনলেট থাকে, একটা আউটলেট থাকে, আউটলেট ট্যাঙ্ক বা আউটফ্লো ট্যাঙ্ক যেটাকে বলে। আর মাঝখানে থাকবে হচ্ছে একটা চেম্বার, যেটা হচ্ছে কি, যেখানে কোনো গ্যাস বা বাতাস থাকে না, যেখানে কোনো বাতাস থাকে না, ইনারোবিক বলে। তো এই চেম্বার থাকে, ঠিক আছে? আর এখান থেকে এই চেম্বারের উপর দিয়ে গ্যাস কালেকশন করার একটা পাইপ থাকবে আর কি। আউটফ্লো আউটলেট গ্যাস বলা হয়, ঠিক আছে? আউটলেট ফর গ্যাস। তো এই ৩টা ৪টা সেকশন কমন। এবার দেখি যে ফ্লোটিংটার মধ্যে কি কাজ হয়, আর আমাদের যেটা স্থির সেটার মধ্যে কি কাজ হয়। হ্যাঁ, যেটা হচ্ছে স্থির সেখানে একটু আগে বলি যে এখান থেকে আমরা প্রথম হচ্ছে ওই গোবর, তারপরে মলমূত্র বা অন্যান্য যে ময়লা আবর্জনা থাকে সেগুলাকে আমরা পানির সাথে মিশাবো। পানির সাথে মিশিয়ে একটা নির্দিষ্ট উপাদান মানে পরিমাণ 1:2, ঠিক আছে? মানে গোবরের অনুপাত যদি ১ কেজি হয়, পানি ২ কেজি, এরকম টাইপের। তো মিশিয়ে এখান দিয়ে আমরা ইনলেট দিব, দেওয়ার পরে এখানে এসে সেটা জমা হবে। এইখানে এসে পুরোটা জমা হবে। ওকে, গুড, জমা হলো। তো ২ মাসের মতো যখন রেখে দিব, ১-২ মাসের মতো, তখন এখানে গ্যাস এক্সপানশন করা শুরু করবে। গ্যাস এক্সপানশন করবে, একটা চাপ দিবে এদিকে, নিচের দিকে একটা কি করবে? গ্যাস এক্সপান্ড করলে সব দিকে একটা চাপ দিবে। এই চাপের ফলে এইখান দিয়ে কি হবে? এখান দিয়ে এখান দিয়ে দেখা যাবে হচ্ছে এই
যে ইগুলা আছে আর কি, বায়োমাসের যে রেসিডিউ গুলো আছে এগুলো এখান দিয়ে বের হয়ে আসবে উপচে পড়ে। তো সেটাকে আমরা কালেক্ট করব। তো এখান দিয়ে যে গ্যাসটা, এই গ্যাসটা আবার কালেক্ট করবো এই পাইপ দিয়ে। এটা দিয়ে আমরা রান্না বান্নার কাজ বা অন্যান্য যে কাজ আছে সেটা করতে পারি। আর এখানে যে এক্সট্রা এটা বের হবে এটাকে গোবর সার হিসেবে ব্যবহার করা যায়। ভাসমানের ক্ষেত্রে কি, ভাসমানের ক্ষেত্রে এই ট্যাঙ্কটা ভাসমান। এখানে আমরা ইনলেটে সেই কম্পোস্ট, সরি, গোবর আর পানি মিশ্রিত যে ইনলেটের যেটা দেয়ার দেই, এবং এরপরে এই জিনিসটা এভাবে করে এই পর্যন্ত ভরে থাকে। তো যখন গ্যাস এক্সপান্ড করে, তো গ্যাস যখন এক্সপান্ড করে তখন আর এখানে প্রেসার দিয়ে এই, এর আগে তো স্লারি গুলো বের হয়ে আসতো, কিন্তু এখন আর এটা বের হয় না, বরঞ্চ এই ট্যাঙ্কটা উপরের দিকে উঠে যায়। কারণ ট্যাঙ্কটা ভাসমান, ফ্লোটিং, উপরে ওঠানামা করতে পারে। তো ট্যাঙ্কটা ভাসমান, ওঠানামা করতে পারে। আমরা এরপর এখান থেকে গ্যাস নিয়ে ব্যবহার করি। যদি দেখি যে এটা ওভার প্রেসার হয়ে যায় তখন এখান দিয়ে আবার আউটলেটে চলে আসে স্লারি গুলা। বা আমরা যদি রেগুলার স্লারি দিতে থাকি তখন ওই এক্সট্রা স্লারিটা প্রেসার হিসেবে গিয়ে বাদ বাকিটা এখান থেকে চলে আসবে। তো রেগুলারলি এখান থেকে কি কালেক্ট করা যায়, গোবর সারটা কালেক্ট করা যায়। তো এই দুইটার মধ্যে এই বেসিক পার্থক্য ছিল। আচ্ছা, তো এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু বায়োমাসটা বা বায়োগ্যাসের পদ্ধতিটা প্রায়ই আসে, তো কিছু জিনিস যা একেবারে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। যে এখানে এটা হচ্ছে কি, কাঁচামাল হিসেবে আমরা গোবর, তারপরে মানে হাঁস মুরগি যত মলমূত্র আছে, আবর্জনা, তারপরে জলজ উদ্ভিদ, এগুলো আর কি ব্যবহার করে থাকি। এটা মনে রাখতে হবে। আর এই এই জিনিসগুলোর নাম মনে রাখতে হবে, যেমন এটা ইনলেট, এটা আউটলেট, ঠিক আছে। এটা একটা অ্যানোরোবিক একটা চেম্বার আর কি, এখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, ঠিক আছে। তো গ্যাস চেম্বার, ডাইজেস্টর, এটাকে ডাইজেস্টর বলে। তারপরে এইটাকে ইনলেট ট্যাঙ্ক বলে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে যে আমরা শক্তিগুলো পাই সেই শক্তিগুলো দিয়ে আমরা কি করি, আমরা রান্না বান্নার কাজ করি, কেউ কৃষিকাজে পাম্প চালায়, কেউ অন্যান্য গ্যাস যে কাজে লাগে আর কি, সবগুলো কাজই করতে পারে। তো এইটুকু যদি বুঝিয়ে দিয়ে লেখা আসা যায়, আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে। আরেকটা প্রশ্ন আসে, জীববৈচিত্র্য কি বা জীববৈচিত্র্য অবনতির কারণ কি, জীববৈচিত্র্য জিনিসটা আসে। জীব জীব বৈচিত্র্য, বৈচিত্র্য, তো বায়োডাইভার্সিটি বলে ইংরেজিতে, বা বায়োডাইভার্সিটি এটা কনজারভেশন করার গুরুত্ব কি? আসলে বায়োডাইভার্সিটি কনজারভেশন করার গুরুত্ব হচ্ছে, একটা সবকিছু একটা চেইন মেনটেন করে। তো সেই চেইনের একটা ব্যাপার না থাকলে বা একটা এলিমেন্ট উপস্থিত না থাকলে সেই চেইনটা পুরো ব্যাঘাত ঘটে। দেখা যায় কি, পৃথিবীতে পৃষ্ঠে জলে এবং স্থলভাগে সকল প্রকার জীবের মধ্যে একটা কি আছে, বিরাজমান জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত ভিন্নতা এবং সংখ্যা প্রাচুর্যতা দেখা যায়। এই যে ভিন্নতা এবং প্রাচুর্যতা, ডিফারেন্ট দেখা যায়, এটা কি আমরা বলি জীববৈচিত্র্য। তার মানে তাদের বিভিন্নতা, তাদের বিভিন্নতা, এই বিভিন্নতাটাই কিন্তু আসলে কি সৃষ্টি করেছে, বৈচিত্র্য সৃষ্টি করেছে। এবং এই বৈচিত্র্য গুরুত্ব কি, এর গুরুত্ব হচ্ছে কি, একজন তো আরেকজনের উপর সর্বস্ব নির্ভরশীল পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে। এই নির্ভরশীলতাটা যেহেতু একজন আরেকজনের উপর নির্ভরশীল, সুতরাং এটার তো গুরুত্ব অবভিয়াসলি আছে। কেননা ধরা যাক, একটা খাদ্য জালের কথা যদি চিন্তা করি, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক, আবার উৎপাদক, এই ৫টা ৪টা আইটেম সবই থাকতে হয়। মাঝখানে দুই একটা মিসিং হলে দেখা যায় কি পুরো শৃঙ্খলটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আসলে জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক বেশি, আমাদের সবার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। অনেক সময় বলা হয় মৌমাছি যদি না থাকে এর ৪ বছর পর পুরো পৃথিবীতে মানুষ জাতি ধ্বংস হয়ে যাবে। তার মানে কি, তার মানে একটা ছোট্ট এলিমেন্টও খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জীববৈচিত্র্যের ক্ষেত্রে, ঠিক আছে। আর জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়, একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন আর একটা এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন বলতে স্বস্থানে সংরক্ষণ বোঝায়। মূল বাসস্থান অর্থাৎ নিজের স্বাভাবিক পরিবেশের জীব বৈচিত্র্য সংরক্ষণকে স্বস্থান সংরক্ষণ। যেমন সুন্দরবনের সুন্দরী গাছকে সুন্দরবনের সিক্ত, কর্দমাক্ত, লবণাক্ত পরিবেশ সংরক্ষণ করাই হচ্ছে, মানে লবণাক্ত পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। কিন্তু এই গাছকে যদি ঢাকার কোনো বনে এনে সংরক্ষণ করি তখন এটা হবে এক্সিটু। তার মানে কথাটা কি, যে বাঘ সুন্দরবনে আছে, এখন সুন্দরবনে আমরা বাঘকে লালন পালন করে বাঘকে বাঁচিয়ে রাখলাম,
তো তখন সেটা হবে কি ইনসিটু সংরক্ষণ। আর যদি সেই বাঘটাকে আমরা হচ্ছে কি বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে আসি বা অন্যান্য জায়গায় নিয়ে আসি এবং এনে বাঁচিয়ে রাখি বা বংশবৃদ্ধি করানোর চেষ্টা করি, তখন সেটা হবে এক্স সিটু কনজারভেশন। তো এই দুইটা জিনিসটা মনে রাখতে হবে। হুম। আর আরেকটা বিষয় আসছিল, সেটা হচ্ছে মোস্ট ডেসিডুয়াস, ড্রাই ডেসিডুয়াস, ওয়েট ডেসিডুয়াস বন বলতে কি বোঝো? আচ্ছা, মোস্ট ডেসিডুয়াস বন হচ্ছে যে সকল বনের, এইকে একটু লিখে রাখি তার। মোস্ট ডিসি মোস্ট ডেসিডুয়াস ড্রাই ডেসিডুয়াস ওয়েট ডেসিডুয়াস, এই তিনটা বন বলতে কি বোঝো? তো মেইনলি যদি এখানে আসি, সবার ফার্স্টে আসবে কি বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত। ঠিক আছে, সবার ফার্স্টে আসবে বার্ষিক বৃষ্টি। বার্ষিক বৃষ্টির কথা যদি চিন্তা করি, মোস্ট ডেসিডুয়াসে 100 থেকে 200 সেন্টিমিটার, আর ড্রাই ডেসিডুয়াসে 70 থেকে 100 সেন্টিমিটার। ওয়েট ডেসিডুয়াসে এটা হচ্ছে কি, এ ধরনের বনে শীতকালে কিছু পাতা থাকে, কিন্তু পরবর্তী বৃষ্টি মৌসুমের আগে তা ঝরে যায়। ঠিক আছে, এটা সেই অবস্থা হয় আর কি। আর মোস্ট ডেসিডুয়াস বনের যে বার্ষিক যে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে যে বেশি, এখানে আর্দ্র এই অঞ্চলে বনাঞ্চলগুলোর পাতা ঝরে যায়। আর্দ্র মৌসুমে এই অঞ্চলের পাতাগুলো ঝরে যায়। আর্দ্র মৌসুমে বনাঞ্চলের পাতা ঝরে যায়। বনাঞ্চলের পাতা ঝরে যায়। পাতা ঝরে যায়। যেমন এটা হচ্ছে কুমিল্লার ময়নামতি বলতে পারি, শেরপুর বনভূমি, ঠিক আছে, শালবন অঞ্চলগুলো, ঠিক আছে, কুমিল্লার ময়নামতি, শালবন এই অঞ্চলগুলো। ড্রাই ডেসিডুয়াস হচ্ছে মধুপুর গড় বৃষ্টির পরিমাণ কম হয় অনেক, এবং এই মৌসুমে এই শুষ্ক মৌসুমে পাতা ঝরে যায়। আর ওয়েট ডেসিডুয়াস হচ্ছে কি শীত মৌসুমে পাতা ঝরে যায়। ঠিক আছে, তো এই কয়টা জিনিসটা মনে রাখতে হবে। রেইন ফরেস্ট কি, এটার প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। রেইন ফরেস্ট হচ্ছে অতিবৃষ্টি অরণ্য, হচ্ছে পৃথিবীর সেসব অঞ্চল যে সকল বনাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে, রেইন ফরেস্টে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর কি। এই জন্য এই বৃষ্টিপাত বাৎসরিক পরিমাণ 1750 থেকে 2000 মিলিমিটার পর্যন্ত হতে পারে। 1750 বলতে 175 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এটাকে আমরা বলি রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট 175 টু 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের পরিমাণ হয়। ঠিক আছে, সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, গাছের পাতা সবসময় সবুজ থাকে, এই জন্য রেইন ফরেস্টকে চিরসবুজ বন বলা হয়। ঠিক আছে, চিরহরিৎ বা চিরসবুজ যেটাকে বলি। রেইন ফরেস্টের মধ্যে বৃহত্তম হচ্ছে দক্ষিণ আমেরিকায় মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে আমাজন নদীর অববাহিকায় অবস্থিত আমাজন অরণ্য, বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও রেইন ফরেস্টের অন্তর্ভুক্ত। রেইন ফরেস্ট আসলে এটাই, এইটুকু বলে পরিবেশ সুরক্ষায় রেইন ফরেস্টের গুরুত্ব অনেক বেশি। একমাত্র আমাজন বনই পৃথিবীর মোট কার্বন ডাই অক্সাইডের 20 ভাগ শোষণ করে। তার মানে কি রেইন ফরেস্ট অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশ সুন্দরবনের আয়তন, আমরা জানি সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার প্রায়। তার প্রায় 62% বাংলাদেশে আছে, 6,017 কিলোমিটারের মতো। বাদ বাকিটা ভারতে আছে। আর এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন বিসিএস এখান থেকে তেমন একটা আসে না। যেমন বন কিভাবে ভারসাম্য রক্ষা করে, বাঘ সংরক্ষণের হুমকিগুলা কি কি, তারপরে বন উজাড় হয়ে গেলে কি হবে, এগুলো অনেক আগের বিসিএস এ ছিল, তো এগুলো পারা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মতো। ধন্যবাদ সবাইকে।